হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান এসএসসি সেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান মেজর স্টুডেন্টসদের জন্য স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এসএসসি থেকে বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা প্রশ্নোত্তরগুলি মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখানে আমি প্রথমে তোমাদের কতগুলো প্রশ্ন দিয়েছি, দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত কী? এই ব্যবস্থা কে প্রবর্তন করেন? নির্দিষ্ট খাজনার বিনিময়ে জমিদারগণ বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখলের যে অধিকার লাভ করে তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থা কে প্রবর্তন করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। 2 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তের দুটি সুফল উল্লেখ করো। তাহলে সুফলের মধ্যে প্রথম সুফল হচ্ছে, জমিদারগণ চিরস্থায়ীভাবে জমির স্বত্ব লাভ করায় তারা সংস্কারমূলক কাজে মন দেন। এবং 2 নম্বর হচ্ছে, সরকারের অনুগত একটি রাজভক্ত জমিদার শ্রেণীর সৃষ্টি হয়। 3 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তের দুটি কুফল উল্লেখ করো। তাহলে কুফলে প্রথম কুফল হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অত্যাচারী মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয় এবং কৃষক শোষণ বৃদ্ধি পায়। আর 2 নম্বর হচ্ছে, নির্দিষ্ট দিনে খাজনা দিতে না পারায় অনেক জমিদারির অধিকারচ্যুত হয়। নেক্সট প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারের রাজস্ব জমা দিতে না পারলে তার জমিদারি বাজেয়াপ্ত হবে এবং নতুনভাবে এই জমি বন্দোবস্ত দেওয়া হবে। এই শর্তটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। দ্বিতীয় অংশ ছিল, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এবার নেক্সট 5 নম্বর, সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে প্রথম কোথায় শুরু হয়? সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে প্রথম শুরু হয়। এবার 6 নম্বর, 1857 সালের বিদ্রোহকে কে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। এবার 7 নম্বর, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ব্যর্থতার দুটি মূল কারণ লেখো। তাহলে ব্যর্থতার মূল কারণের প্রথম হচ্ছে, ভারতের সমস্ত অঞ্চলের সিপাহীরা একযোগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দেয়নি। এবং 2 নম্বর হচ্ছে, নেতৃবৃন্দের মধ্যে মতানৈক্য ও সংহতির অভাব দেখা দিয়েছিল। এবার 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? অথবা আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? অথবা রবীন্দ্রনাথ কাকে ভারত প্রতীক বলে অভিহিত করেছেন? এই 3টে প্রশ্নেরই একটাই উত্তর হবে, রাজা রামমোহন রায়। এবার 9 নম্বর, জাতীয় কংগ্রেসে 2 জন নরমপন্থী ও 2 জন চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী 2 জন নেতা হলেন দাদাভাই নওরোজি এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর চরমপন্থী 2 জন নেতা হলেন বালগঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। নেক্সট 10 নম্বর, খিলাফত আন্দোলনের 2 জন নেতার নাম কি? খিলাফত আন্দোলনের 2 জন নেতা হলেন মোহাম্মদ আলী ও শওকত আলী। এই 2 নেতা কি নামে পরিচিত? এই 2 নেতা আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। তাহলে আলী ভ্রাতৃদ্বয় কে? মোহাম্মদ আলী এবং শওকত আলীকে বলা হয় আলী ভ্রাতৃদ্বয়। এবার 11 নম্বর, ভারত শাসন আইনে কি বলা হয়? 1945 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে বলা হয়,
তাহলে ভারত শাসন আইনটা হয়েছিল কত সালে? 1935 সালে। ভারত শাসন আইনে বলা হয় যে প্রথম হচ্ছে ভারতের প্রদেশগুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, আর 2 নম্বর প্রাদেশিক সরকারগুলি নির্বাচিত আইনসভার কাছে দায়বদ্ধ থাকবে। 12 নম্বর লিগ অফ নেশনস এর 2টি মূল উদ্দেশ্য কী ছিল? প্রথম উদ্দেশ্য ছিল পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধান করা, এবং 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক আইন ও চুক্তি বিধিনিষেধ যত সম্ভব মান্য করা। 13 নম্বর লিগ অফ নেশনস কবে স্থাপিত হয়? এর প্রথম অধিবেশন কোথায় বসে? তাই লিগ অফ নেশনস কবে স্থাপিত হয়? 1929 খ্রিস্টাব্দে 28 এপ্রিল লিগ অফ নেশনস স্থাপিত হয়। আর এর প্রথম অধিবেশন কোথায় বসে? এর প্রথম অধিবেশন বসে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এবার 14 নম্বর অসহযোগ আন্দোলন কবে শুরু হয় এবং কবে এই আন্দোলন প্রত্যাহৃত হয়? অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 খ্রিস্টাব্দে এবং এই আন্দোলন প্রত্যাহৃত হয় 1922 খ্রিস্টাব্দে। এবার 15 নম্বর গান্ধী আরিন চুক্তি কী নামে পরিচিত? এই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরিন চুক্তি দিল্লি চুক্তি নামে পরিচিত। 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ গান্ধী আরিন চুক্তি স্বাক্ষরিত হয়। এবার 16 নম্বর আইন অমান্য আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এবার 17 নম্বর দেখো অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে সুভাষচন্দ্র বসু কী বলে অভিহিত করেছেন? অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে সুভাষচন্দ্র বসু জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেছেন। 18 নম্বর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কোন ঘটনার জন্য? তা গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌরি চৌরার ঘটনার জন্য। এবার নেক্সট 19 নম্বর ভারতের রাজনীতিতে গান্ধীজির আন্দোলন কী নামে পরিচিত? ভারতীয় রাজনীতিতে গান্ধীজির আন্দোলন কী নামে পরিচিত? ভারতীয় রাজনীতিতে গান্ধীজির পরিচালিত আন্দোলন সত্যাগ্রহ নামে পরিচিত। আর দ্বিতীয় অংশটা তিনি ভারতের কোথায় সর্বপ্রথম এই আন্দোলনের সূচনা করেন? বিহারী চম্পাচরণে সর্বপ্রথম এই আন্দোলনের সূচনা করেন। এবার 20 নম্বর দ্বিজাতি তত্ত্ব কী? দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবককে? তাহলে প্রথম অংশ দেখি দ্বিজাতি তত্ত্ব। হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি, এই মতটি দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবককে? দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক হলেন স্যার সৈয়দ আহমদ খাঁ। এবার 21 নম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম রাষ্ট্রপতির নাম লেখো। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 22 নম্বর ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? এই আন্দোলনের ডাক দেন কে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। আর দ্বিতীয় অংশ হচ্ছে এই আন্দোলনের ডাক দেন কে? এই আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী। নেক্সট 23 নম্বর ভারত ছাড়ো আন্দোলনের মূল মন্ত্র কী? এই উক্তি কে করেন? ভারত ছাড়ো আন্দোলনের মূল মন্ত্র করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। এই মন্ত্রটি বা এই উক্তিটি করেন মহাত্মা গান্ধী। 24 নম্বর ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি? ভারত ছাড়ো আন্দোলনের সময় পশ্চিমবঙ্গের কোথায় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? তাহলে প্রথম অংশ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম 1942-এর আগস্ট আন্দোলন। আর দ্বিতীয় অংশ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় পশ্চিমবঙ্গের মেদিনীপুরের তমলুকে এ জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। নেক্সট এবার হচ্ছে সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কারা দিয়েছিল? সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দিয়েছিল জার্মানিতে বন্দী ভারতীয় সৈন্যরা। এবার নেক্সট 26 নম্বর কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু অন্তরীণ অবস্থা থেকে গৃহত্যাগ করেন? 1949 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু অন্তরীণ অবস্থা থেকে গৃহত্যাগ করেন। এবার নেক্সট 27 নম্বর প্রশ্ন কে নেতাজিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
জাপানের প্রধানমন্ত্রী তোজো নেতাজিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দিয়েছিলেন? আর দ্বিতীয় অংশটা হচ্ছে নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কি নাম দিয়েছিলেন? নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম দিয়েছিলেন শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। খুব ভালো করে এটা মনে রাখবে। এবার 28 নম্বর, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এবং ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থ দুটির লেখকের নাম লেখো। তা প্রথম হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা সুভাষচন্দ্র বসু। আর ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হচ্ছে জওহরলাল নেহেরু। এবার 29 নম্বর, কত খ্রিস্টাব্দে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি অর্থাৎ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? এই দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? তাহলে প্রথম অংশের উত্তর হচ্ছে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। এর নেক্সট 30 নম্বর, কত খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন? কে কত খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু 1949 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন। এটা প্রতিষ্ঠিত হবে না, প্রতিষ্ঠা করেন। এবার 31 নম্বর, আজাদ হিন্দ ফৌজ প্রথম কে গঠন করেন? নেতাজি কবে এর সর্বাধিনায়ক হন? আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু। 1943 খ্রিস্টাব্দের 25 আগস্ট আনুষ্ঠানিকভাবে নেতাজি এর সর্বাধিনায়ক হন। 32 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের দুজন নেতার নাম লেখো। ভারত ছাড়ো আন্দোলনের দুজন নেতা হলেন জয়প্রকাশ নারায়ণ এবং রাম মনোহর লোহিয়া। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো প্রতিটাই তোমাদের পক্ষে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা প্রশ্ন উত্তরগুলো ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নিও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।